হ্যালো 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 রাম সাম যদু মধু যারা এখানে ক্লাস করতে এসছো টপার্স বাংলাতে তাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা যে টপিকটি করব সেই টপিকটা কিন্তু আমরা ম্যাথমেটিক্স যেগুলো ফিজিক্সে কাজে লাগে সেগুলো কমপ্লিট করার পরে কিন্তু এই চ্যাপ্টারে আমরা এসেছি। তো আমরা সবাই টপার্স বাংলার যোদ্ধারা রেডি, আমাদের হাতিয়ার আমাদের ম্যাথমেটিক্স যেগুলো আছে সেগুলো আমরা সব কিছুই কিন্তু জেনে গেছি। এবার আমরা চ্যাপ্টারের মধ্যে কিন্তু ঢুকবো, ঠিক আছে। সো প্রথম চ্যাপ্টার আমাদের যেটা আছে সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। সো ভৌত রাশির পরিমাপ ও মাত্রা আমরা কিভাবে করব, আমরা মেন টপিকগুলো যেগুলো আছে সেগুলো ধরবো এবং সেই ওয়েতে কিভাবে এমসিকিউ সলভ হয়ে যাবে সেই ওরিয়েন্টেড ক্লাসগুলো হবে, যাতে তোমরা বেশি করে এমসিকিউ সলভ করতে পারো। আর নিচের লিঙ্কে তোমাদের এই ভিডিওর যে পিডিএফ হবে সেটাও তুমি পেয়ে যাবে। আর আমাদের টপার্স বাংলা তোমরা গিয়ে টেলিগ্রামে সার্চ করবে, সেখানে গিয়ে তোমরা এমসিকিউ পেয়ে যাবে। সো শুরু করা যাক আজকের চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। ওকে, সো ভৌত রাশি সম্বন্ধে আমাদেরকে কিন্তু প্রথমে জানতে হবে যে ভৌত রাশি কী হয়। তো তার আগে আমাদেরকে বুঝতে হবে যে পদার্থ কী। পদার্থ হচ্ছে যে কোনো পৃথিবীর মধ্যে যে কোনো প্রকৃতির যতগুলো উপাদান আছে, যতগুলো উপাদান আমরা দেখতে পাই, বিভিন্ন ধরনের যে উপাদানগুলি, সেই উপাদানগুলিকে আমরা পদার্থ বলতে পারি। সো এখানে একটা পেন নিয়েছি, এটাও পদার্থ, এই ব্ল্যাকবোর্ড এটাও পদার্থ। সো বিভিন্ন ধরনের পদার্থ কিন্তু থাকে। এবার এই ধরনের পদার্থ ধরে নিলাম এই পেনটি আছে, এর দৈর্ঘ্য আমাকে মাপতে হবে। আর ধরে নাও 1 লিটার জল নিলাম, তার আয়তন আমাকে মাপতে হবে। ওকে, সো বিভিন্ন ধরনের পদার্থকে মাপার জন্য আমরা কি করি, আমরা মাপার জন্য বিভিন্ন ধরনের কিন্তু পদ্ধতি ব্যবহার করি, ঠিক আছে। সো যেই ধরনের রাশিগুলিকে, যেই ধরনের পদার্থগুলিকে আমরা পরিমাপ করতে পারি, যেগুলো হচ্ছে পরিমেয়, তাদেরকে কি বলা হয়, ভৌত রাশি। যেমন কি আমরা যে কোনো ফুলের গন্ধ শুনতে পারি, ফুলের গন্ধ, স্মেল, বা যে কোনো ক্রাই বা স্মাইল, তুমি কান্না করছো, কান্না বা হাসি, এইগুলোকে কিন্তু আমরা কোনো দিন মেজার করতে পারবো না। এমন তো হয় না যে 1 কেজি হেসে ফেলেছি, ঠিক আছে, 2 কেজি হেসে ফেলেছি, 2 কেজি কেঁদে ফেলেছি, ঠিক আছে। সো এরকম তো কোনো দিন হয় না, কেউ এরকম কোনো দিন বলবে না এই দেখো এ 2 কেজি কেঁদেছে, ঠিক, আমার মধ্যে 5 কেজি ফিলিংস জমা হয়েছে তোমার জন্য। তো এই পার্টগুলো কিন্তু মেজার করা যায় না, তুমি কোনো দিন মেজার করতে পারবে না। গিয়ে কাউকে বলবে হ্যাঁ 100 কেজি ফিলিংস জমা হয়ে গেছে আমার তোমার জন্য, ঠিক। তো এইগুলো তো হয় না। তো যেগুলোকে মেজার করতে পারি না, ফিলিংস, স্মাইল, ক্রাই, এইগুলোকে আমরা মেজার করতে পারি না। তো ওইগুলো হচ্ছে পরিমাপ করতে পারি না সেগুলোকে আমরা ভৌত রাশি বলবো না। তার মানে ভৌত রাশি যেগুলো হবে সেগুলো হচ্ছে পরিমেয়, মানে তাদেরকে আমরা মেজার করতে পারি, ঠিক আছে। সো দৈর্ঘ্য হতে পারে, যে কোনো আয়তন হতে পারে, ক্ষেত্রফল হতে পারে, গতিবেগ হতে পারে, ঠিক আছে। সো প্রথমে বুঝলাম যে পরিমেয় পদার্থগুলি যেগুলো হবে সেগুলো ভৌত রাশি হবে, ঠিক। তো যে কোনো ভৌত রাশিকে আমরা একটা মান দেব এবং তার একক দেব। যেভাবে আমি যদি বলি দৈর্ঘ্য একটা ভৌত রাশি, তাহলে সেই দৈর্ঘ্যের জন্য আমরা কি করব, যে 2 মিটার বা 5 মিটার এটা আমরা ব্যবহার করব। যে আজকে আমি এতটা পথ হেঁটেছি, 2 মিটার আমি হেঁটেছি বা 2 কিলোমিটার আমি হেঁটেছি। সো 2টা হচ্ছে একটা সংখ্যা, তার সঙ্গে আমি কি করেছি, একটা একক দিয়েছি যেটা হচ্ছে কিলোমিটার। 2 কিলোমিটার হেঁটেছি, তখন তুমি বুঝতে পারবে যে কিলোমিটার মানে হচ্ছে নিশ্চয়ই দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে। আমি যদি বলি যে 2 লিটার ওয়াটার জল পান করেছি, তো 2 লিটার মানে তুমি বুঝতে পেরেছো লিটার মানে কি হচ্ছে, আয়তনের কথা বলা হচ্ছে। সো 2টা হচ্ছে সংখ্যা আর এককটা যেটা হবে সেটা কিন্তু লিটার হয়ে গেছে, বুঝতে পেরেছো। তো যে কোনো ভৌত রাশির মান কি হবে, সংখ্যা গুণিতক একক। যদি কখনো কেউ বলে দেয় একটি হাতি সমান 10,000 ছাগল, ঠিক, তার মানে একটি হাতি 1000খানা ছাগলের সমান, ঠিক আছে। তো একটি হাতি মানে হচ্ছে যে এটা একটা হাতি, একটা ভৌত রাশি, সেটা হচ্ছে 1000, একটা সংখ্যা হচ্ছে 1000 আর একক হচ্ছে ছাগল। মানে আমি বলতে পারি 1000 গুণিতক 1 ছাগল, ঠিক। মানে আমি যদি বলি কখনো 2 মিটার, সেটা মানে হচ্ছে যে 2 × 1 মিটার, 1 মিটারটা স্ট্যান্ডার্ড আর তার কত গুণ, 2 টাইমস। সো কি হয়েছে 1000 গুণ
একটি ছাগলের 1000 গুণ করলে একটা হাতি আসে। সো এটা একটা ভৌত রাশি, সেই ভৌত রাশির মানকে আমরা কি করছি, একটা সংখ্যা দিচ্ছি আর একটা একক দিচ্ছি। এখানে এককটা হচ্ছে একটা ছাগল, ঠিক আছে। সো এইভাবে করেই কিন্তু করা হয়েছে। 1 কেজি ইকুয়াস টু 1 কেজি ইকুয়াস টু 1000 গ্রাম। তার মানে আমি বলতে পারি 1000 ইন্টু 1 গ্রাম, মানে 1 গ্রামকে 1000 টাইমস নেওয়া হয়েছে। তো সেই জন্যই প্রথমটা আমরা এটা থেকে বুঝলাম যে একটা সংখ্যা থাকবে আর একটা একক থাকবে, যেই একক আমাকে বুঝিয়ে দেবে যে আমি দৈর্ঘ্য মাপছি, আয়তন মাপছি, নাকি আমি কোনো ক্ষেত্রফল মাপছি। এইগুলো আইডিয়া পেতে গেলে আমাদের একক দরকার হবে, ঠিক আছে। তারপরে কি বলছে যে একক যে আছে সেই একক কি ধরনের হতে পারে স্যার? একক হতে পারে প্রাথমিক বা মূল একক, আর হতে পারে লব্ধ একক। সো প্রাথমিক বা মূল একক কি হয়? প্রাথমিক বা মূল এককে কোনো কিছু দিয়ে বানানো যায় না, ঠিক আছে। লব্ধ একককে বানানো যায় প্রাথমিক বা মূল একক থেকে। কিভাবে? ধরে নিলাম যে আমি এখানে লব্ধ একক বললাম যে গতিবেগ, ঠিক, মিটার পার সেকেন্ড। তো তুমি দেখো একটা মিটার আছে আর একটা সেকেন্ড আছে, মিটার পার সেকেন্ড। তো একটা সেকেন্ড আর মিটার, কিন্তু এই মিটার কোথা থেকে তৈরি হয়েছে বা সেকেন্ড কোথা থেকে তৈরি হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। তো এই মিটারটা হচ্ছে প্রাথমিক একক আর সেকেন্ডটাও হচ্ছে প্রাথমিক একক। তো প্রাথমিক একককে কোনো কিছু থেকে বানানো যায় না, তারা নিজে থেকেই আগে থেকে থাকে, ঠিক আছে। সো তাদেরকে আগে থেকেই আমরা একটা দিয়ে রাখি, মানে বর্ণনা করে রাখি। তো সেটা থেকে প্রাথমিক মূল রাশিকে আমরা কোনো কিছু থেকে বানাতে পারি না। লব্ধ একককে আমরা প্রাথমিক বা মূল একক থেকে বানাতে পারি। যদি আয়তন বলা হয় তাহলে কি হয়ে যাবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, তার মানে মিটার ইন্টু মিটার, মিটার কিউব হয়ে যাবে, ঠিক। কিন্তু একটা মিটার, একটা দৈর্ঘ্যকে কি থেকে বানানো হয়েছে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। সো একটা দৈর্ঘ্য যেটা মিটার হয় সেটা কিন্তু প্রাথমিক বা মূল একক বলা হবে। সো এটা হলো প্রাথমিক একক, যেই এককগুলোকে আমরা কোনোভাবে অন্য কোনো এককের হেল্প নিয়ে বানাতে পারি না। লব্ধ একক কি? প্রাথমিক একক বা মূল একককে ব্যবহার করে আমরা যেগুলো বানাতে পারি। তার মানে গতিবেগ হবে, আয়তন হবে, ক্ষেত্রফল হবে, মানে দুনিয়ার যত কিছু আছে, একমাত্র প্রাথমিক বা মূল একক 7খানা আছে, সেই 7খানা বাদ দিয়ে, 7টা বাদ দিয়ে বাকি যা কিছুই আমরা দেখব সেগুলো কি হচ্ছে প্রাথমিক, ওই 7টা থেকেই কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে। তো এখানে 7 ভাই চম্পা, ঠিক। ঠিক আছে, এটা মনে রাখবে। তো 7জন ভাই মিলে কি হচ্ছে এইটা বানিয়েছে, ঠিক আছে। তো 7জন ভাই মিলে প্রাথমিক বা মূল রাশি যেটা বানায় তাদের যে একক হবে সেটা হচ্ছে এটা। তো 7 ভাই কোনগুলো? এখানে আমি লিখে রেখেছি 7টি ভাই, 1 2 3 4 5 6 7, ঠিক। তো 7 ভাই এটা, ওকে। তো এই 7 ভাই হচ্ছে নিজে থেকে, এই 7 ভাই মিলে কি করবে? নতুন কোনো লব্ধ একক বানাবে, ঠিক। বোঝা গেল? একক পদ্ধতি কি হয় আমি এটাতে পরে যাচ্ছি। একক পদ্ধতি মানে কি? আমি যে 1 মিটার বলছি, কেউ বলতে পারে স্যার আপনি 1 মিটার বলছেন কেন, আপনি 100 সেন্টিমিটার কেন বলছেন না? তো 100 সেন্টিমিটারও তুমি বলতে পারো। সো আমি মিটারে বলবো না আমি সেন্টিমিটারে বলবো, সেটাও কিন্তু আমাদের এই রুলসের মধ্যে আসে। যে কখনো কেউ যদি বলে দেয় আমাকে সিজিএসএ ভ্যালু বলো, ঠিক, আমি দৈর্ঘ্য বললাম যে 1 মিটার, কেউ বলল আমি সিজিএসএ ভ্যালু চাই। সিজিএস পদ্ধতি মানে কি হচ্ছে যে আমরা দৈর্ঘ্যকে সেমিতে মেজার করব, সেন্টিমিটারে, দৈর্ঘ্যকে সেমিতে, ভরকে গ্রামে, আর সময়কে সেকেন্ডে, রাইট। সো কেন কেউ আবার বলবে স্যার শুধু সেমি, গ্রাম, সেকেন্ড কেন? সেমি দৈর্ঘ্য আর ভর আর সময় এই তিনটেকে কেন নেওয়া হয়েছে? ম্যাক্সিমাম কিন্তু আমাদের এটাই ব্যবহার হয়, ভর দৈর্ঘ্য আর সময়, এই তিনটে ম্যাক্সিমাম ব্যবহার হয় বলে প্রথমে কি হয়েছে এইগুলো বানানো হয়েছে। যে দৈর্ঘ্য মাপার জন্য আমি সেমি ব্যবহার করব, আর ভর মাপার জন্য গ্রাম, আর সময় মাপার জন্য সেকেন্ড ব্যবহার করব। তো সবাইকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। সো সিজিএস এককে সবাইকে এটা অ্যাকসেপ্ট করতে হবে, সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এফপিএস ফুট, পাউন্ড, সেকেন্ড, ঠিক।
এমকেএস, এমকেএসকে মানে এখানে আমার দৈর্ঘ্যকে ফুটে মাপা হবে, পাউন্ডে মাপা হবে, ভরকে আর সময়কে কিন্তু সেকেন্ডেই মাপা হবে। এখানে কি হবে, মিটার, কিলোগ্রাম, কিগ্রা, ডাইরেক্ট কিগ্রা লিখছি, কিলোগ্রাম, এখানে আমি লিখলে হবে মিটার, কিগ্রা আর সেকেন্ড। ঠিক ঠিক আছে। তো এসআইতে এরকম কিছু হয় না, এস দিয়ে কিছু হয় না, আই দিয়েও কিছু হয় না। ঠিক আছে, এটা ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম, ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম, যেটা এই 7খানাকে ডিফাইন করেছে, এই 7টাকে ডিফাইন করা হয়েছে। সো প্রথমে তো আমরা 3টেকে ডিফাইন করেছিলাম, দৈর্ঘ্য, ভর, সময়, কিন্তু পরে এই যে এসআই এসে, এসআই সাব ইন্সপেক্টর এসে বাকিগুলোকে, বাকি 4খানা আরও আনলো, 1 2 3 4। ঠিক আছে, তো এই 4টে, তো এসআইতে আমি পরে যাচ্ছি। তো সেমি, এটা ফুট, পাউন্ড, সেকেন্ড, মিটার, কিগ্রা, সেকেন্ড। তো এই তুমি দেখো, এই সময়কে কিন্তু কেউ নড়াতে পারছে না, সময় কিন্তু প্রত্যেকটাতে সেকেন্ডে আছে। ঠিক, সো এটা যদি আমি এসআইতে যাই, এসআইতে কি হচ্ছে, দৈর্ঘ্যকে মাপতে হবে, দৈর্ঘ্যকে মাপতে হবে মিটারে, দৈর্ঘ্যকে মাপতে হবে মিটারে, ভরকে মাপতে হবে কিলোগ্রামে। ঠিক, সময়কে মাপতে হবে সেকেন্ডে, তড়িৎ প্রবাহকে মাপতে হবে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার তোমাদের বইতে অ্যাম্পিয়ার, তো তড়িৎ প্রবাহকে অ্যাম্পিয়ার, আইপিএল এর অ্যাম্পিয়ার, রাইট। তাপমাত্রা, তাপমাত্রাকে কেলভিনে মাপা হয়, কেলভিন। ঠিক, পদার্থের পরিমাপ মোল, দীপন প্রাবল্য ক্যান্ডেলা, সিন্ড্রেলা। ঠিক, এইগুলো হচ্ছে এসআই একক। তো এখানে আমি এই মূল রাশির প্রতীকগুলো লিখে দিচ্ছি, সিম্বল। দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে ডিনোট করি, সিম্বল, মাত্রা নয় কিন্তু, সিম্বল বলা হচ্ছে। ভর বললে যেরকম আমরা এম বলে দিই, এফ ইকুয়ালস টু এম এ, শুনে থাকবে, এফ ইকুয়ালস টু এম এ, প্রযুক্ত বল সমান ভর গুণিতক ত্বরণ। তো ত্বরণের জন্য আমরা এ ব্যবহার করি, ভরের জন্য ছোট এম ব্যবহার করি। মাত্রা বলছি না, এগুলো সিম্বল ভরের জায়গায়। তো মাস হয় বলে এম হয়, লেন্থ হয় বলে এল হয়, দৈর্ঘ্য, সময় সেকেন্ড, তো সেই জন্য এস লেখা হয়। ঠিক, তড়িৎ প্রবাহকে কখনো ক্যাপিটাল আই দিয়ে লেখে, স্মল আই দিয়ে লেখে। তাপমাত্রাকে টেম্পারেচার টি দিয়ে লেখা হয়, সিম্বল। পদার্থের পরিমাপ, পদার্থের পরিমাপকে, তো টেম্পারেচার, তাপমাত্রা, টেম্পারেচার, পদার্থের পরিমাপকে এন দিয়ে লেখা হয়, আর দীপন প্রাবল্যকে আইভি দিয়ে লেখা হয়। এটা ঠিক। তো এই হলো আমাদের 7 ভাই। তো 7 ভাইয়ের আমি সিম্বল লিখে ফেলেছি, আর এখানে এসআই একক। তো এসআই এককের সিম্বলগুলো লিখে ফেলি, মিটারকে এম দিয়ে লিখি, কিলোমিটার কেজি, সেকেন্ডকে এস দিয়ে, তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এ দিয়ে লেখা হয়। আচ্ছা, সময় এখানে টি হবে, সরি এস লিখে দিয়েছি, টি হবে টাইম, অ্যাম্পিয়ার এ হবে, কেলভিন কে, মোলকে লেখা হয় MOL, আর ক্যান্ডেলা, সিন্ড্রেলা, সিডি। এইটা কিন্তু আমাদের এসআই একক। সো মূল রাশিকে সিম্বল দিয়ে এভাবে লেখা হয়। এসআই এককগুলো যেগুলো আমরা লিখি 2 মিটার, তো 2m লিখে দিই, 2 কেজি, 2 সেকেন্ড, 2 অ্যাম্পিয়ার, তো এইভাবে লেখা হয়। এবার আমি ওখানে একটা পার্ট লিখেছি মাত্রা, সেই মাত্রা আগে আমাদের বুঝতে হবে, তারপরে আমি কিন্তু মাত্রাগুলো লিখবো। ঠিক আছে, সো এগিয়ে যাচ্ছি। সো এসআই এককে দেখা যাচ্ছে কেউ চিৎকার করে বলবে, স্যার এই পার্টটা তো MKS এর পার্ট। ওকে, সো এসআইতে কী করা হয়েছে, MKS এর পার্ট প্লাস আরও কিছু অ্যাড করা হয়েছে, আরও 4টে যোগ করা হয়েছে। তো পুরো সবগুলো মিলে 7 ভাই, সবগুলো মিলে এই 7টা ভাই আছে, সেই 7 ভাই চম্পা মিলে কী করছে, প্রাথমিক বা মূল একক বানিয়েছে। ঠিক আছে, মনে থাকবে 7 ভাই, 7 ভাইয়ের গল্প সবার জানা আছে, তাই বললাম। ঠিক, সো এবার আমি মাত্রাতে যাচ্ছি। সো মাত্রা কি বলছে, মাত্রা এমন একটা জিনিস, মাত্রা কি করেছে, যে ধরে নাও আমি লিখছি মিটার পার সেকেন্ড। ঠিক, কোনো একটা একক আমি লিখছি মিটার পার সেকেন্ড। সো এখানে এই মিটারের জায়গায় আমরা বলি এই মিটারটা তো লেন্থ হয়,
ঠিক, আর এটা তো সেকেন্ড হয়, লেন্থ আর এটা সেকেন্ড, ঠিক, দৈর্ঘ্য আর সেকেন্ড। তো এমন কিছু করা হয়েছে যে মিটার পার সেকেন্ড, আমাদের আরও একটা আছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো মিটার পার সেকেন্ড আর মিটার পার সেকেন্ড স্কোয়ার দুটো তো আলাদা ভৌত রাশি, কারণ দুটোর একক আলাদা হচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে যে লেন্থটা হচ্ছে, দৈর্ঘ্য যেটা হচ্ছে সেটা এম আছে, এখানেও দৈর্ঘ্য এম আছে। তাহলে এই দুটো যে ভৌত রাশির একক যেটা আছে সেটা আলাদা হবে কি করে? সো এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড তো আছে, কিন্তু সেকেন্ডের স্কোয়ার আছে, ঠিক। সো মাত্রা কি করছে, মাত্রা আমাদের যে কোনো ভৌত রাশির মাত্রা আমাকে এটা বুঝিয়ে দেয় যে সেই ভৌত রাশি এইগুলোর ওপর, এইগুলো থেকে বানানো হয়েছে, এই মূল রাশি থেকে, যে কোনো ভৌত রাশি মূল রাশি থেকে বানানো হয়েছে। বাট সেই মূল রাশির ওপরে কিভাবে নির্ভর করছে, স্কোয়ারে নির্ভর করছে, নাকি S1 আছে, নাকি S স্কোয়ার আছে, S কিউব আছে, নাকি S4 আছে, নাকি M1 আছে, M স্কোয়ার আছে, M কিউব আছে, মানে এটাই বোঝানোর চেষ্টা করছে যে আমি এমন একটা মাত্রীয় সংকেত বানাবো যেটা দেখে বোঝা যাবে যে সেই ভৌত রাশি ভরের ওপর কিভাবে নির্ভর করছে, সময়ের ওপরে কিভাবে নির্ভর করছে, আর দৈর্ঘ্যের ওপর কিভাবে নির্ভর করছে, ঠিক আছে। তো সেই জন্য এখানে কিছু সিস্টেম বানানো হয়েছে যে যদি ওই ফর্মুলার মধ্যে যদি ওই ভৌত রাশি ভরের ওপর নির্ভর করে, তাহলে মাত্রা লেখার সময় আমি এম লিখব, ঠিক। সেই এমের জায়গায় মিটারে দৈর্ঘ্য লেখার সময় আমি কি লিখবো, এল, লেন্থ, ক্যাপিটাল এল লিখবো, ঠিক আছে, দেখা যাচ্ছে। ওকে, সো এটা লিখবো। আর যদি ভর হয় তাহলে আমি ক্যাপিটাল এম লিখবো, যদি সময় হয় তাহলে আমি টি লিখবো, টাইম, আর থার্ড ব্র্যাকেট। আরেকটু এগুলো বুঝতে পারবে যে কেন করা হচ্ছে এটা। অ্যাম্পিয়ার, কোথাও আই লেখা থাকে, কোথাও বা এ লেখা থাকে, যেটা খুশি, কোথাও এ লেখা থাকে, কোথাও আই লেখা থাকে, ঠিক। তোমাদের বইতে এ লেখা আছে। ক্যালভিন তাপমাত্রা, ওর জন্য থিটা লেখা হয়, পদার্থের পরিমাপ যেটা আছে মোল, তার জন্য ক্যাপিটাল এন লেখা হয়, ঠিক। ক্যান্ডেলা, যেটা জীবন প্রাবল্য আছে, ক্যান্ডেলা, এই যে এটা শেষের যেটা আছে সেটার জন্য লেখা হয় জি। আশা করি বোর্ড ওই পাশে দেখা যাচ্ছে, ঠিক আছে। সো এতগুলো, তার মানে এই যে পার্টগুলো আছে এল, এম, টি, আই, থিটা, এন, জে, মানে আমি যেখানে দৈর্ঘ্য দেখব সেখানে আমি এল বসাবো, যেখানে ভর দেখব এম বসাবো, যেখানে সময় দেখব টি বসাবো, ঠিক। এবার এইটাতে এসো, আমি মিটার পার সেকেন্ড, কেউ আমাকে বললো মিটার পার সেকেন্ড স্যার তো দ্রুতি বা বেগের হচ্ছে একক, ঠিক, বেগ, আর এটা হচ্ছে ত্বরণের একক। সো দুটোই কিন্তু ভর আর সময়ের ওপর নির্ভর করছে, দুটোই ভর আর সময়ের ওপরে দুটোই কিন্তু দৈর্ঘ্য আর সময়ের ওপরে নির্ভর করছে। দৈর্ঘ্যের ওপরে এ কীভাবে নির্ভর করছে, সমানুপাতিক, কিন্তু পাওয়ার এক, এরও পাওয়ার এক, কিন্তু এখানে সেকেন্ড একটাই আছে, সেকেন্ড স্কোয়ার আছে। তার মানে এই যে এটা আছে, এই মিটারের জায়গায় মিটারটা দৈর্ঘ্য ছিল, তাহলে এল হবে, আর নিচে কি হয়ে যাবে, টি হয়ে যাবে। সময়ের জন্য টাইম টি, আর এটার জন্য এটা, যেটাকে আমরা বেগের জন্য কি বলতে পারি, এল টি মাইনাস 1, এটা সমান। কে বললো তাহলে স্যার ত্বরণের নিশ্চয়ই এমন হবে, এম মানে হচ্ছে মিটার মানে দৈর্ঘ্য মানে এল, ঠিক, বাই টি স্কোয়ার, তার মানে এল টি মাইনাস 2। সো এটা কার, ত্বরণের কি হলো, মাত্রীয় সংকেত বা মাত্রা। আর এটা যেটা হলো সেটা গতিবেগের ভি লিখছি। তাহলে আমি বুঝতে পারলাম যে ভি লেখার সময় এই যে এখানে ভি লিখেছি আর এখানে ত্বরণ লিখেছি, দুটোই কিন্তু দৈর্ঘ্যের ওপর আর সময়ের ওপর নির্ভর করছে, বাট অন্যভাবে।
এ হচ্ছে t-1 মানে 1/tর উপরে নির্ভর করছে, আর এ হচ্ছে 1/t² ওপরে। তাহলে এইভাবেই তো আলাদা হলো, পাওয়ারগুলোর জন্যই কিন্তু আলাদা হয়ে গেছে। তো আমাকে প্রত্যেকবার এটা বুঝতে হবে যে সময়ের সাথে কিভাবে নির্ভর করছে কোনো ভৌত রাশি। তো তার জন্য স্কোয়ার হতে পারে, কিউব হতে পারে, 4 হতে পারে, যা কিছুই ভ্যালু কিন্তু এই পাওয়ারে হতে পারে। তো সেই জন্য এগুলো আনা হয়েছে। এগুলোর পাওয়ার কত হলে কোনটা হবে তার বেসিসে আমরা বিভিন্ন ধরনের যে ভৌত রাশি আছে সেগুলোকে ডিফাইন করতে পারবো। সেই জন্য এভাবে কিন্তু নেওয়া হয়েছে। ঠিক, সো কতগুলো আমরা লিখে ফেলতে পারি দেখো। যেমন কেউ বললো আমি দৈর্ঘ্যের জন্য তাহলে দৈর্ঘ্য যদি হয়, কখনো দৈর্ঘ্য যদি থাকে শুধুই দৈর্ঘ্য, তার জন্য কিন্তু আমি শুধু এল লিখব। কেউ বললো দৈর্ঘ্য বাই সময়, দূরত্ব বাই সময়, তাহলে সেটা বেগ হয়ে গেল। বেগের জন্য আমার কি হবে, বেগের জন্য LT-1 মিটার পার সেকেন্ড। আমার ক্ষেত্রফলের জন্য তাহলে কি হবে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তার মানে L² হয়ে যাবে। তার মানে আমি বুঝতে পারলাম ক্ষেত্রফল দুটো দৈর্ঘ্য দিয়ে তৈরি। ঠিক, যদি কেউ বলে আয়তন কি হবে, তুমি বলবে স্যার আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে দৈর্ঘ্যের জন্য একটা এল, প্রস্থের জন্য আরেকটা এল, আর উচ্চতার জন্য আরেকটা এল, তাহলে L³ হবে। তার মানে আমি এটা দেখে বুঝতে পারলাম যে আয়তন নিশ্চয়ই 3টে দৈর্ঘ্য দিয়ে তৈরি, আর ক্ষেত্রফল 2টো দৈর্ঘ্য দিয়ে তৈরি, বেগ দৈর্ঘ্য আর সময় মিলে তৈরি। তো এই আইডিয়াগুলো আনার জন্য কিন্তু মাত্রীয় সংকেত বা মাত্রা আনা হয়েছে। ঠিক আছে, সো কতগুলো তোমাদের মনে রাখতে হবে। বইতে পুরো চার্ট আছে, তুমি দেখতে পাবে। সেই চার্টগুলো দেখে যেগুলো স্ট্যান্ডার্ড সেগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক, আর ধাপে ধাপে চ্যাপ্টার যত এগিয়ে আসবে, তুমি আরও বিভিন্ন রকম চ্যাপ্টারে গেলে বিভিন্ন ধরনের কিন্তু ভৌত রাশি পেয়ে যাবে। সো কতগুলো আমি লিখেছি, সেগুলো তোমাদের কিভাবে লিখবো আমি সেটা শেখাচ্ছি। দেখো, মুখস্থ করবে না কিন্তু। ঘনত্ব, সো ঘনত্ব আমরা জানি, ঘনত্ব হচ্ছে ভর বাই আয়তন। ঠিক আছে, মাস পার ভলিউম। সো ঘনত্ব ভর বাই আয়তন। সো ভর বাই আয়তন, সো ভর বাই আয়তন যদি হয়, ভর বাই আয়তন এখানেই করছি, তারপরে এখানে বসাচ্ছি। সো ঘনত্ব আমার কি হয়ে যায়, ভর বাই আয়তন। এই লিস্টটা রেখেছি আমি যাতে তুমি বুঝতে পারো, ভর বাই আয়তন। তো তুমি বললে স্যার ভর তো হচ্ছে সেই 7 ভাইয়ের মধ্যে একটা ভাই, ভর হচ্ছে 7 ভাইয়ের মধ্যে একটা ভাই কিন্তু ভর, তার মানে ভরের জন্য আমার কিন্তু এম হয়ে যাবে, তার মানে ওপরে এম হয়ে যাবে। বাট আয়তন কিন্তু ওই 7 ভাইয়ের মধ্যে একটা ভাই নয়, আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, মানে আয়তন 3টে দৈর্ঘ্য দিয়ে তৈরি, 3টে দৈর্ঘ্য দিয়ে আয়তন তৈরি। তার মানে নিশ্চয়ই L³ হয়ে যাবে। কেন, দৈর্ঘ্যের জন্য একটা এল, প্রস্থের জন্য একটা এল, আর একটা এল হচ্ছে উচ্চতার জন্য, 3টেই কিন্তু গুণ হবে। সো L³ হয়ে যাবে। সো M/L³ মানে L3-1। ঠিক, মাস পার ভলিউম। ঠিক, সো ঘনত্ব। ত্বরণ কি হবে, কেউ বললো ত্বরণ হচ্ছে একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা না মিটার পার মানে তোমরা একক দেখে কিন্তু ডাইরেক্ট লিখতে পারবে। সো একক হচ্ছে মিটার মানে দৈর্ঘ্য, আর নিচে হচ্ছে সেকেন্ড স্কোয়ার মানে সময়ের স্কোয়ার। সো মিটারের জন্য আমরা কি লিখি, দৈর্ঘ্যের জন্য দৈর্ঘ্য হচ্ছে এখানে আছে, এই দৈর্ঘ্যের জন্য আমরা L লিখি, আর ত্বরণ আর এর জন্য সেকেন্ডের জন্য T²। তার মানে ত্বরণের জন্য হয়ে যাবে L_T-2। ঠিক, বল সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। ঠিক, সো এটা তুমি কখনো ভেবে দেখো, ত্বরণ মানে হচ্ছে যে ত্বরণ যেটা হয় সেটা হচ্ছে এ হয়, আর আমরা জানি F=ma। যদিও ত্বরণের বের করে নিয়েছি, তার সঙ্গে একটা ভর গুণ হয়ে গেলে ভর গুণিতক ত্বরণ কিন্তু F হয়ে যায়। তো ভর তো এই 7 ভাইয়ের মধ্যে একটা আছে ভর, সো 7 ভাইয়ের মধ্যে একটা যদি ভর হয় তাহলে তার জন্য কিন্তু M আসবে। সো এখানে একটা তো M আসবে, তার মানে F এর যে মাত্রা হবে সেটা M এর মাত্রা আর ত্বরণের মাত্রা দুটো গুণ করলে কিন্তু আমি পেয়ে যাব। সো ত্বরণের মাত্রা পেয়ে গেছি, সাথে আমি যদি বলের মাত্রা F, তার মানে আমাকে এর সাথে M এর মাত্রাটা গুণ করে ফেলতে হবে, তাহলে হয়ে যাবে ML_T-2।
সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি স্টার মার্ক করে দিচ্ছি, যেটা তোমাকে মনে রাখতে হবে, mLT-2 হচ্ছে আমার বলের জন্য হয়ে যাবে। তাহলে চাপ কি হবে স্যার? চাপ তো কি হয়, চাপ যেটা হয়, প্রেসার যেটা হয়, সেটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। চাপের কি কোনো ক্ষেত্রফলের ওপরে, কোনো ক্ষেত্রর ওপরে লম্বভাবে যে বল প্রয়োগ হয় সেটাকেই চাপ বলা হয়। তার মানে বল বাই প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এটাই তো চাপ, এটাই চাপ হয়। ঠিক, তো চাপের মাত্রা যদি বের করতে চাই, বলের মাত্রা চাই আর ক্ষেত্রফলের মাত্রা চাই। সো বলের মাত্রা তো এক্ষুনি দেখলাম এটা, সো বলের মাত্রা হচ্ছে mLT-2, ক্ষেত্রফলের মাত্রা যেটা হবে সেটা কি হবে, দুটো দৈর্ঘ্য হলে হয়ে যাবে, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, তাহলে কিন্তু L স্কোয়ার। সো ফাইনালি যেটা আসছে mL-1T-2, এটাই কিন্তু আমার চাপের জন্য হয়ে যাবে, mL-1T-2। ঠিক, এবার আমি কার্যতে চলে যাই। কার্য বা শক্তি, সো কার্যের যেটা হয় শক্তিরও সেটাই হয়। কার্য করার ক্ষমতাকে বলা হয়, কার্য করার যে থাকে, কার্য ম্যাক্সিমাম সর্বোচ্চ কার্য যেটা আমরা করতে পারি সেটাকে শক্তি বলা হয়। সো কার্য আর শক্তি, সেই জন্য ও লেখা হয়েছে। সো কার্য কি হয়, কার্য হচ্ছে প্রযুক্ত বল গুণিতক সরণ, প্রযুক্ত বল গুণিতক সরণ আমরা কার্য পাই। সো তাহলে একটা পার্ট তো আমরা জানি স্যার, একটা পার্ট আমরা জানি, বলের বের করে নিয়েছি। তার মানে কার্যের যেটা হবে সেটা হবে mLT-2 বল, প্রযুক্ত বল, সাথে একটা সরণ তো দৈর্ঘ্য হয়, দৈর্ঘ্যের জন্য মাত্রা L হয়। তাহলে কার্যের যেটা পাবো mL²T-2, কার্য বা শক্তি। কেউ বলে স্যার কার্যের পেয়ে গেছি মানে আমি তো ক্ষমতার পেয়ে যাব। ক্ষমতা হচ্ছে পাওয়ার হচ্ছে কার্য বাই সময়, আমি কত তাড়াতাড়ি কার্য করতে পারছি সেটাকে কি বলা হয়, ক্ষমতা বলা হয়। কার্য করার হারকে ক্ষমতা বলা হয়, তার মানে কার্য বাই সময়। তাহলে আমি পাওয়ার বা ক্ষমতার যদি বের করতে চাই তাহলে কি হবে, কার্যের বের করে আর সময়ের বের করে ভাগ করতে হবে। সো কার্যের আমি পেয়ে গেছি স্যার, তাহলে mL²T-2 বাই টি হয়ে যাবে। কার্যের পেয়ে গেছি, একটা সময় দিয়ে কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এইটা যদি ওপরে উঠে যায় তাহলে mL-T-3 হবে। সো এইভাবে করে মানে তোমাকে এক একটা করে আনতে হবে, তুমি সবগুলো মনে রাখতে পারবে না, ভেবে দেখো, এই সবগুলো মনে রাখা কোনোদিন পসিবল নয়, তুমি মনে রাখতেই পারবে না। ঠিক, তড়িৎ আধান মানে চার্জ। তো চার্জের কি করে আনবো, চার্জ আমরা কারেন্টের জানি, তড়িৎ প্রবাহের জানি। আচ্ছা, এটার আমি ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি mL²T-2। আমরা তড়িৎ আধান মানে তড়িৎ প্রবাহ যেটা হয়, তড়িৎ আধান বাই সময়, কত সময়ে কত আধান যাচ্ছে, কত সময়ে কত আধান যাচ্ছে, আই। ঠিক আছে, মানে কোনো একটা জায়গা থেকে কত চার্জ পার একক সময়ে চলে যাচ্ছে সেটাকেই বলা হয়। সো কিউ তড়িৎ আধান, সেই চার্জ যেটা, সেটা ইকুয়ালস টু আইটি হয়ে যায়। সো এবার কেন আমি আইটি লিখলাম, তুমি বলবে চিৎকার করে যে স্যার আই হচ্ছে যদি তড়িৎ প্রবাহ হয়, এটা তো 7 ভাইয়ের মধ্যে একটা ভাই, সো সেই একটা ভাইটাই হচ্ছে মূল রাশি, তো এটার জন্য আই, আর সময়টাও একটা ভাই। ঠিক, সো 7 ভাইয়ের মধ্যে দুটো ভাই মিলেই কিন্তু আধান বানিয়েছে, একটা হচ্ছে সময়, একটার নাম সময় আর একটার নাম তড়িৎ প্রবাহ। তাহলে নিশ্চয়ই তড়িৎ আধানের যে মাত্রা হবে সেটা কারেন্ট যেটা আছে, তড়িৎ প্রবাহ আর সময় দুজনের মাত্রা চাই। সো কারেন্টের মাত্রা আই বা এ লেখা হয়, তোমাদের বইতে হয়তো এ লেখা আছে, আর টি এটা, তার মানে চার্জ ইকুয়ালস টু এটি। সো এ টি, তড়িৎ আধান এটি। আমি দেখে নিচ্ছি তোমাদের বইতে কি লেখা আছে, আইটি লেখা আছে, তোমাদের বইতে আইটি লেখা আছে, আইটি আর কোনো বইতে এটি লেখা আছে। কম্পাঙ্ক কি হয়ে যায়, কম্পাঙ্ক স্যার 1/, সময় হয়ে যায়, 1/, টাইম হয়ে যায় কম্পাঙ্ক। কোথায়, এই পাশেরগুলো। সো কম্পাঙ্ক মানে হচ্ছে যে 1/t ফ্রিকোয়েন্সি এফ।
সো 1/t যদি হয়ে যায় তাহলে অনলি টি ইনভার্স। ঠিক, কখনো কখনো এরকমও লেখা থাকে, দেখবে টি ইনভার্স মানে এরকমও লেখা থাকতে পারে m0l0t-1, এমও নেই এলও নেই, অনলি টি আছে, এটা লেখার ধরন এমন 0 l0 এটা। তারপরে তড়িৎ বিভব, চলো তড়িৎ বিভব সম্বন্ধে একটু জেনে নিই। তড়িৎ বিভব মানে হচ্ছে ভোল্টেজ বলা হয়, আমরা যেটাকে ভোল্টেজ বলতে থাকি সেটাকে তড়িৎ বিভব বলা হয়। সো ভোল্টেজ যেটা হয় তড়িৎ বিভব সেটা কিন্তু কার্য পার আধান হয়। ঠিক, যদি বলা হয় 5 ভোল্টের ব্যাটারি, 5 ভোল্টের ব্যাটারি, 5 ভোল্ট মানে হচ্ছে যে একক আধানকে কোনো একটা অসীম দূরত্ব থেকে একটা জায়গায় আনতে 5 জুল কাজ করা হয়েছে, মানে 5 জুল পার একক আধানে কাজ করা হয়েছে, তাহলে 5 ভোল্ট হবে। সো কার্য বাই আধান। তাহলে তুমি দেখো আধানের আমরা জানি, কার্যেরও আমরা বের করে নিয়েছি, তাহলে কি হবে, এর যে মাত্রাটা হবে কার্যের মাত্রা বাই আধানের মাত্রা। সো কার্যের মাত্রা হয়ে গেছে ml²t-2, আধানের মাত্রা it। সো ফাইনাল যে ভ্যালুটা আসবে আমি এখানে লিখছি, তড়িৎ বিভব ml²t-3i-1, এটা আমাদের তড়িৎ বিভবের হয়ে যাবে। ঠিক, তারপরে বলছে রোধ। বিভবের পেয়ে গেছি, তুমি বুদ্ধি করে বলবে স্যার ভি ইকুয়াস টু তো আইআর হয়, ভি ইকুয়াস টু আইআর হয়, তাহলে আমি ডাইরেক্ট আর এর বের করতে পারবো। ভির আমি পেয়ে গেছি মানে আমাকে কেউ ধরতে পারবে না আর বের করার থেকে। সো ভি ইকুয়াস টু আইআর। সো ভির যদি আমি জানি সেটাকে আই দিয়ে ভাগ করে দিলে আর এর মাত্রা আমি কিন্তু পেয়ে যাব, রোধের মাত্রা। সো ভি আমি পেয়ে গেছি, একটা আই দিয়ে ভাগ হয়ে যাবে, যেই আইটা হচ্ছে এই 7 ভাইয়ের মধ্যে একটা, এই যে কোথায় কোথায় কোথায়, এই যে। সো ডাইরেক্ট আই বসবে। সো আমার ভি বাই আই, ভি পেয়ে গেছি ml²t-1, একটা আই মানে i-2। এগুলো কখনো মনে রাখতে পারবে না, এইভাবে ধাপে ধাপে করে মনে রাখলে পাবে। এবার সব থেকে দুটো খতরনাক কোণ আর ঘনকোণ। কেন এই দুটো একটু আলাদা, কেন আলাদা বলছি। কোণ আমরা কি করি এখানে একটু বুঝে নিই, কোণ আর ঘনকোণ কি হয়। তোমরা কোণ সবাই জানো যে এইখানে যদি থিটা হয় আর এটা যদি চাপ হয় এস হয়, এটা যদি ব্যাসার্ধ আর হয় তাহলে এস ইকুয়ালস টু আর থিটা। ঠিক, সো এসও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য মিটারে, আর ব্যাসার্ধ এটাও মিটারে, তাহলে থিটা আমি দেখতে পাচ্ছি স্যার এস বাই আর, তার মানে মিটার বাই মিটার তো স্যার কেটে গেল, মিটার বাই মিটার তো কেটে গেল, তার মানে থিটা বা যে কোনো কোণের যে এ হবে কি বলে মাত্রা হবে সেটা কিছুই থাকে না। সো m0 l0 t0 না হলে তুমি একে 1 লিখতে পারো। ঠিক, m0 l0 t0 না হলে তুমি ওকে 1 লিখতে পারো। সো কোণের মাত্রা 1 হয়, যেটাকে আমরা মাত্রাহীন বলি। মাত্রাহীন মানে মাত্রা 0 নয়, মাত্রাহীন মানে মাত্রা 1, মাত্রা 0 মানে মাত্রাহীন মানে মাত্রা 0 নয়, মাত্রা 1, যেটা m0 l0 t0, রাইট। সো এর জন্য m0 l0 t0। ঠিক, ঘনকোণ, ঘনকোণ কি হয়ে যায়, যেটা 2Dতে আঁকছি সেটা আমি 3Dতে আঁকছি। দেখো ধরে নাও গরমকালে তুমি তরমুজ কিনে এনেছো, রাইট, ওয়াটারমেলন, তুমি একটাকে এইভাবে কেটেছো, এখান থেকে স্লাইস কেটেছো, এভাবে কেটেছো, তুমি একটা পিস এইভাবে কাটা হয়েছে। এটাকে একটু বড় বানাই, বড় তরমুজ, আর একজন এসে এইটুকু কেটেছে, ঠিক। তো তুমি একটা 3Dতে একটা জিনিস পাচ্ছ, এই যে দেখো এই যে এখান থেকে এই করে এই যে জিনিসটা, ঠিক। বা তুমি এই যে এখানে দেখবে এই যে, ঠিক এই যে জায়গাটা 3Dতে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে ঘনকোণ। মানে ধরো দুটো কুলফি আছে, দুটো আইসক্রিম, এই আইসক্রিম, একটা এরকম আরেকটা
এই বড়। তো তুমি কোনটা নিতে চাইবে? যেটা বড়টা। তার মানে বড়টার ঘন কোণ যেটা আছে সেটা বড় আছে, বেশি ক্রিম ধরবে, রাইট? আর তোমরা লোভী মানুষ, তোমরা যেটা বেশি ধরবে সেটা খাবে, ঠিক আছে, সেটা নেবে। তো তোমাদেরকে এটা বুঝতে হবে এর যে ঘনকোণটা আছে, এর যে ঘনকোণ আছে সেই ঘনকোণটা কিন্তু বেশি আছে 3Dতে, আর এর ঘনকোণ কম আছে। তো যে ঘনকোণকে ডিফাইন করা হয় সেটা এইভাবে লেখা হয়। ঘনকোণ হচ্ছে কীভাবে 3Dতে এই যে ক্ষেত্রফলটা আছে, এই যে ক্ষেত্রফল, এটাকে এস লিখছি, ক্ষেত্রফল আমি এ লিখছি, ঠিক। আর এই যে দৈর্ঘ্যটা আছে আর, সো ঘনকোণ হয়ে যায় এ বাই আর স্কোয়ার, ক্ষেত্রফল বাই আর স্কোয়ার। সো তাহলে ঘনকোণ যদি এটা হয় তাহলে স্যার উপরেও কি হচ্ছে মিটার স্কোয়ার আর নিচেও মিটার স্কোয়ার হচ্ছে, তাহলে এর যে মাত্রা হবে ঘনকোণের সেও কি হবে m0 l0 t0, কারণ মিটার স্কোয়ার কেটে যাচ্ছে, কোণের মিটার বাই মিটার কেটে যাচ্ছে। তাহলে এটা আলাদা বললেন কেন? আলাদা এই জন্য বললাম, এই এমন দুটো কোয়ান্টিটি, এমন দুটো ভৌত রাশি যাদের মাত্রা নেই কিন্তু একক আছে। একক কি এদের স্যার? এদের একক হচ্ছে রেডিয়ান, এর হচ্ছে রেডিয়ান আর এর হচ্ছে স্টেরেডিয়ান। এটা এর যে একক হবে, ঘনকোণের একক এখানে লিখে দিচ্ছি, এর স্টেরেডিয়ান হয়ে যাবে, ঠিক। এটাকে আর এ ডি লেখা হয়, এখানে STERADIAN। সো এই দুটো এমন ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি যেটার ডাইমেনশন নেই বা মাত্রা নেই কিন্তু একক আছে, এমন কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি নেই, ঠিক আছে। এই দুটো এমন যার একক আছে মাত্রা নেই, একক আছে মাত্রা নেই, বাকি সবের একক থাকলে মাত্রা থাকবে, ঠিক আছে। এই দুটো বাদে একক থাকলে মাত্রা থাকবে, ঠিক। এটাই এমন দুটো যেটাতে একক আছে কিন্তু মাত্রা নেই, মাত্রাহীন। সো এই দুটো মনে রাখবে, একটু স্পেশাল কেস। সো আজকে আমরা এইটুকু পার্ট পর্যন্ত শিখব, এইটুকু পার্ট আমরা এইটুকুইতেই আজকে শেষ করব। তোমরা কি করবে বাড়িতে এই যে পার্টগুলো আছে, এই যে কিভাবে লিখতে হবে, কেমন লিখতে হবে সেটা কিন্তু ঠিক করে বুঝে নাও, কারণ এর পরে এর যে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলোতে আমরা পরের ভিডিওতে আসব, যে মাত্রা বিশ্লেষণ ব্যবহার করে আমরা কি কি পার্ট বের করতে পারি, কি কি এর অ্যাপ্লিকেশান আছে সেই ভিডিও নিয়ে কিন্তু আসবো, ঠিক আছে। সো ভালো করে পড়তে থাকো, যাদের মুখস্থ হচ্ছে না বা যারা মুখস্থ করতে চাইছো তারা লিখে লিখে মুখস্থ করতে পারো, বাট মুখস্থ এমন একটাকে করো যেটার থেকে বাকি ফর্মুলাগুলোতে তুমি যেতে পারবে, বাকি যে মাত্রীয় সংকেতগুলো আছে মাত্রাগুলোতে যেতে পারবে। তো সেগুলোকে কিন্তু মুখস্থ করো, যেটা থেকে আমি অনেকগুলো মুখস্থ করতে পারবো। তো এইভাবে করেই কিন্তু পড়তে হবে। তো সবাই পড়তে থাকো, আশা করি তোমরা এগিয়ে যাবে, তার শুভকামনা করি। থ্যাংক ইউ।